নেক্সট ক্লাস থেকে কোনো রেকর্ড হবে না। তাহলে আমরা ইউনিকোডটা একটু পড়ে ফেলি। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। হেডফোন এটা মুখের উপর নিয়ে বসে থাকতে ইচ্ছা করে না, এতটুকু শোনা যাচ্ছে? দেখো তো, আমি হেডফোনটা নামাই গেছি, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি ওই দিন সুমাইয়া বলছে শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, সেজন্য আবার হেডফোনটা মানে মুখের সামনে আনছিলাম। আজকে হেডফোন না নিলেও চলবে, তাহলে নিচে থাকুক, হেডফোন ঝুলে থাকুক, আমি আমার হাতটা একটু রিল্যাক্স রাখি, একটু আরামসে পড়াই। ক্যারেক্টার এনকোডিং সিস্টেমের ক্ষেত্রে দুটো বিষয় মাথায় রাখতে হবে, একটা হচ্ছে কোড পয়েন্ট আর একটা হচ্ছে কোড স্পেস। ঠিক আছে, কোড পয়েন্ট বিষয়টা কি সেটা তো আমরা অলরেডি জানি। কোড পয়েন্ট মানে যেকোনো একটা রোল নাম্বারের মতন হতে পারে, অর্থাৎ আমরা যে অ্যালফাবেট গুলাকে বা যে বিশেষ প্রতীক গুলাকে প্রকাশ করতেছি, সেই বিশেষ প্রতীক বা অ্যালফাবেট বা নাম্বার যাই বলি, সবগুলাকে সাধারণত প্রকাশ করতে হয় যে কোনো একটা বাইনারি নাম্বার দিয়ে, কম্পিউটার বা যে কোনো ডিজিটাল ডিভাইসে। তো এই যে কোনো কোডিং স্ট্যান্ডার্ড আছে, কোডিং স্ট্যান্ডার্ড গুলো কি করে, হেক্সাডেসিমেলে বা ডেসিমেলে একটা ইউনিক আইডি তৈরি করে প্রত্যেকটা প্রতীককে প্রকাশ করার জন্য বা প্রত্যেকটা চিহ্নকে প্রকাশ করার জন্য। এই প্রতীক বা চিহ্নকে যে প্রকাশ করার জন্য আমরা একটা সিরিয়াল মেনটেন করে আইডি তৈরি করতেছি ডেসিমেলে বা হেক্সাডেসিমেলে, ওটাকে বলা হয় তোমার কোড পয়েন্ট। এই কোড পয়েন্টটা কম্পিউটারে যখন আমরা প্রকাশ করি কোন একটা প্রতীক বা চিহ্নকে, কোন একটা নাম্বারকে, তখন আমরা কি করি, তখন আমরা সেই কোড পয়েন্টটাকে বাইনারিতে রূপান্তর করে তারপর প্রকাশ করি, কারণ কম্পিউটার বা যে কোনো ডিজিটাল ডিভাইস বাইনারি সংখ্যা পদ্ধতি ছাড়া কিন্তু কিছু চিনে না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখন সবগুলো কোড পয়েন্ট মিলে আবার কি বলা হয়, সবগুলো কোড পয়েন্ট মিলে বলা হয় কোড স্পেস। এটা তো আমরা অলরেডি জানি, পড়ে আসছি, তাই না? তাহলে এখন কথা হচ্ছে যে আজকি থাকা সত্ত্বে, ইবিসিডিআইসি থাকা সত্ত্বে, বিসিডি থাকা সত্ত্বে ইউনিকোড কেন আসলো, বিষয়টা হচ্ছে এটাই আমাদের জানার বিষয়টা হচ্ছে এটাই। তো দেখা যাচ্ছে যে আজকিতে দুটো ভার্সন ছিল, একটা হচ্ছে আজকি 7 আর একটা হচ্ছে আজকি 8। এখন আজকি 7 এ কি ছিল, আজকি 7 এ টোটাল কোড পয়েন্ট কয়টা ছিল? 128টা না? মনে আছে? 128টা কোড পয়েন্ট ছিল। এই 128টা কোড পয়েন্টের রেঞ্জ কত ছিল? 0 থেকে 127। এবং এটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে প্রকাশ করি, এটা হচ্ছে 0 থেকে 7F। ঠিক আছে, একই জিনিস, জাস্ট তিন ভেরিয়েশনে প্রকাশ করলাম। একটা হচ্ছে তিনটা না, দুই ভেরিয়েশন প্রকাশ করলাম, একটা হচ্ছে ডেসিমেলে আর একটা হচ্ছে হেক্সাডেসিমেলে। বোঝা গেছে কিনা? এরপর হচ্ছে আজকি 8। আজকি 8টা হচ্ছে কয়টা কোড পয়েন্ট নেয়? 256টা। কারণ এটাতে এক বিট বেশি আছে, প্যারিটি বিট নামে একটা এক্সট্রা বিট ছিল না, একটা এক্সট্রা বিট ছিল। তাহলে এটার রেঞ্জ কত কত পর্যন্ত? 0 থেকে 255 পর্যন্ত। তাহলে 0 থেকে 255 পর্যন্ত এটার রেঞ্জ, এবং এটাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করলে কত হচ্ছে? 0 থেকে FF, দুইটা F। এতটুকু বুঝা গেছে? হ্যাঁ, তাহলে এটাতে দেখো একটা লিমিটেড রেঞ্জ 256টা বা 128টা। তো 256টা বা 128টা যদি রেঞ্জ হয়, এটা দিয়ে তো পৃথিবীর সব ভাষাকে প্রকাশ করা সম্ভব না। যার কারণে ইউনিকোড আসছে। যার কারণে কি আসছে? ইউনিকোড। তাহলে ইউনিকোডের ক্ষেত্রে কি হচ্ছে, ইউনিকোডের ক্ষেত্রে টোটাল কোড পয়েন্ট কিন্তু এতটা, প্রায় অনেক, কতগুলো কোড পয়েন্ট চিন্তা করো এখানে। স্যার বিটিভির মতো জিরজির করে শোনাচ্ছে, আনমিউট করলে ভালো হবে মনে হয়, মিউট করলে ভালো হবে মনে হয়। তোমরা সবাই একটু মিউট করো, কাইন্ডলি সবাই একটু মিউট করো তো, যারা আনমিউট করে রাখছো একটু মিউট করো। এইটা প্রতিদিন বলতে হয় এই জিনিসটা, এই কমন সেন্স যদি না থাকে কেমনে হবে? এটা কে? সোহেল ত্রিপুরা। আচ্ছা একটু দেখো, এখন এখন শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছ তো? দেখো তাহলে এইটার রেঞ্জ কতটুকু পর্যন্ত? 0 থেকে প্রায় 1 মিলিয়ন। 1 মিলিয়ন হচ্ছে বেশি, ঠিক আছে? 1 মিলিয়ন হচ্ছে বেশি, এবং এটা হেক্সাডেসিমেলে প্রকাশ করলে কত হয়? এটা 1 মিলিয়ন না বিলিয়ন, এটা ভুলে গেছি আমি, তোমরা একটু দেখবা। আমার স্থানীয় মানের বিষয়টা আমার মাথায় নেই আপাতত, এটা তোমরা একটু দেখে নিবা। সেটা হচ্ছে দেখো, এটা বিশাল একটা অ্যামাউন্ট কিন্তু। তো এটাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করলে কত হচ্ছে? 0 থেকে 10 এফ 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 এফ, 4টা এফ। বিশাল একটা রেঞ্জ, কিন্তু অনেক বড় একটা রেঞ্জ। তো এই রেঞ্জ কিন্তু এখনো কভার হয়নি, অনেকগুলো প্রতীক আমরা প্রকাশ করতে পারবো, মানে এখনো অনেকগুলো কোড পয়েন্ট খালি আছে ইউনিকোডের আন্ডারে। ঠিক আছে, তো আমরা ডিটেইলসে ইউনিকোডের স্ট্রাকচারটা পড়বো না, জাস্ট কিছু ওভারভিউ দিয়ে হালকা আইডিয়া নিয়ে চলে যাবো, কারণ এত বেশি আমাদের প্রয়োজন হবে না ইউনিকোড থেকে। ঠিক আছে, তো দেখো আমরা পরবর্তী স্লাইডে যাই। এই স্লাইডটা কি দেখা যাচ্ছে নাকি জুম করতে হবে? আমার মনে হয় না জুম করতে হবে, মোটামুটি দেখা যাচ্ছে, দেখা যাওয়ার কথা। জুম করতে হবে?
জি স্যার। আচ্ছা জুম করলাম, দেখো আজকে এই টেবিলটা দেখো একটা, একদম শুরুর দিকে অনেকগুলো কোডিং স্ট্যান্ডার্ড নিয়ে যখন কাজ হচ্ছিল। সোহেল ত্রিপুরা মিউট করো। আচ্ছা আমি মিউট করে দিছি, দেখো একটু দেখো, অনেকগুলো কোডিং স্ট্যান্ডার্ড নিয়ে যখন কাজ হচ্ছে, মানে একদম শুরুর দিকে যখন কম্পিউটার বা রেভলিউশনটা হচ্ছে, আমাদের ডিজিটাল ডিভাইস আস্তে আস্তে পপুলার হচ্ছে, তখন কিন্তু এনকোডিং স্ট্যান্ডার্ড নিয়ে ধীরে ধীরে কাজ হওয়া শুরু করলো। অনেকগুলো এনকোডিং স্ট্যান্ডার্ড ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আস্কি, ইবিসিডিআইসি, ইউনিকোড, এগুলা। ঠিক আছে, তো এগুলো ছাড়াও আরেকটা ছিল, সেটা হচ্ছে ইউসিএস, ইউনিভার্সাল ক্যারেক্টার সেট। এটা ছিল আইএসও, একটা প্রতিষ্ঠান আছে সেটার। তো একই সময়ে দেখো প্রথমে ছিল বিসিডি, আস্কি, এগুলোতে একটা লিমিটেশন আমরা দেখতে পাইছি অলরেডি। দেখো আস্কিতে কি হয়, আস্কি এইটা তুমি সর্বোচ্চ 8 বিটের প্রতীক, 8 বিটের তোমার 8 বিট দিয়ে যে কোনো ধরনের প্রতীককে প্রকাশ করতে পারবা, সেটা নাম্বার হতে পারে বা যেখানে একটা অ্যালফাবেট হতে পারে। কিন্তু এটাতে একটা লিমিটেশন আছে, আমরা 8 বিটের পরে আর পারতেছি না, অর্থাৎ 0 থেকে 255 পর্যন্ত গিয়ে আর পারতেছি না। তো এরপরে দেখা গেল কি এই লিমিটেশনটা দূর করার জন্য কি করছে, আস্তে আস্তে অন্য কিছু প্রতিষ্ঠান কাজ করা শুরু করছে, মানে এনকোডিং নিয়ে ক্যারেক্টার এনকোডিং সিস্টেম বানানো শুরু করছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে ইউসিএস, ইউনিভার্সাল ক্যারেক্টার সেট। তাদের এটা 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 যে প্রতিষ্ঠান তৈরি করছে সেটা হচ্ছে তোমার আইএসও নামে একটা প্রতিষ্ঠান আছে, তারা কাজ করা শুরু করছে, যেটা তোমাদের বইয়ে নাই অলরেডি। আমি তারপরে এখানে অ্যাড করছি একটা হিস্ট্রিটা বোঝানোর জন্য, মূলত হিস্ট্রিটা বোঝানোর জন্য। আচ্ছা, তো একটু আমি বুঝাই, সেটা হচ্ছে ইউসিএস 2 টা হচ্ছে আইএসওর ক্যারেক্টার যে এনকোডিং সিস্টেম, আইএসওর যে ক্যারেক্টার এনকোডিং সিস্টেম, তার একটা ভার্সন ইউসিএস 2, এটা একটা ভার্সন। তো এই ভার্সনে যেটা ছিল, তারা 16 বিট নিয়ে কাজ করতো। কয় বিট নিয়ে? 16 বিট নিয়ে। 16 বিট নিয়ে। তাহলে আমরা অলরেডি পড়ে আসছি, আজকে 7 ছিল কয় বিটের? 7 বিটের। আজকে 8 ছিল 8 বিটের। ইবিসিডিআইসি ছিল কয় বিটের? 8 বিটের। তারপরে আসছে কি আইএসওর কি আছে? ইউসিএস 2, ইউনিভার্সাল ক্যারেক্টার সেট। এটাও একটা এনকোডিং সিস্টেম, কিন্তু এটা এখন পপুলার না। এটার চেয়ে পপুলার হচ্ছে ইউনিকোডটা। কেন পপুলার সেটাই আমরা ব্যাখ্যা করতেছি মূলত। তো আইএসওর একটা ভার্সন হচ্ছে কি ইউসিএস 2, এটা মূলত ছিল 16 বিটের একটা এনকোডিং সিস্টেম। কয় বিটের? 16 বিটের। হ্যাঁ, তো 16 বিটের এনকোডিং সিস্টেম মতো একটা লিমিটেশন থাকবে, স্বাভাবিক। 65500 স্যার বলো। স্যার 0 বিটের নাকি 16 বিটের বলছিলেন? 16 বিট, এই যে এখানে লিখাই আছে 16 বিট, আমি লিখে দিছি তো, দেখো এখানে লিখে স্যার দিছি। ভালোভাবে দেখা যাচ্ছে না, জুমটা বেশি আচ্ছা হয়ে গেছে, দাঁড়া একটু দেখি, ডিসপ্লে ওভার হয়ে গেছে। একটু দেখি দাঁড়াও। এই যে এখানে দেখো 16 বিট লেখা আছে, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তো দেখো 16 বিট যেহেতু বলছে, আমার 16 বিট যেহেতু বলছে, 16 বিট দিয়েও তো একটা লিমিট আছে, তাই না? 16 বিট লিমিট বলতে কিরকম? 16 বিটের লিমিট বলতে আমাদের এই যে আমরা জানি না যে 16 বিট হলে 2 টু দি পাওয়ার 16, তাহলে 2 টু দি পাওয়ার 16 হলে কত? 65536, অত 0 থেকে 65535 পর্যন্ত প্রকাশ করা যাবে সর্বোচ্চ। কথাটা বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা তো একটা বুঝি নাই। সোহেল ত্রিপুরা একটু মিউট করো। আচ্ছা আমি মিউট করে দিলাম সোহেল ত্রিপুরাকে। একটু দেখো, তাহলে 16 বিট দিয়েও তো একটা লিমিট আছে। লিমিটটা হচ্ছে কি, আমার 2 টু দি পাওয়ার 16 যদি হয়, 2 টু দি পাওয়ার 16 যদি হয়, এক্ষেত্রে আমার কি হবে? 2 টু দি পাওয়ার 16 হলে এটা কত হবে? 65535 খুব সম্ভবত, আমি ক্যালকুলেট করি নাই, আমাকে একটু চেক করতে দাও। এটা আসলে খুব সম্ভবত 65536 হবে। আমি একটু চেক করে দেখি ক্যালকুলেটর। হ্যাঁ বলো। স্যার জুমটা ডিসপ্লে ওভার হয়ে গেছে, আরো একটু জুমটা কমালে ভালো হতো। ডিসপ্লে ওভার হয়ে গেছে স্যার, পুরোপুরি দেখা যাচ্ছে না, শুধু আপনার ক্যারেক্টার পর্যন্ত দেখা যাচ্ছে, ইউসিএস 2 ক্যারেক্টার পর্যন্ত, আর বিটটা দেখা যাচ্ছে না। আচ্ছা আমি এটা ছোট করতেছি, দেখো এখন দেখা যাচ্ছে? স্যার এখনো দেখা যাচ্ছে না। এখন তো দেখা যাওয়ার কথা। আচ্ছা দেখি, এখন যাচ্ছে তো স্পষ্ট করে। এখন দেখা যাচ্ছে? সবই স্পষ্ট। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো কথা বলবো না প্লিজ, কথা বলবো না। দেখো এখানে তাইলে আমার
সুমাইয়া যেটা বলছিলা 2^16 2^16 এটা ইউনিকোডে পড়াইছিলাম, একটু করে বলছিলাম ইউনিকোডের সাথে সম্পর্কটা কি বা ইউনিকোড কেন পপুলার হলো ওই বিষয়টাই আমি ব্যাখ্যা করতেছি জাস্ট শর্টলি। বুঝতে পারছো তুমি? সুমাইয়া তুমি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখানে দেখো আমি বলি এই যে ইউসিএস 2টা কেন মানে ব্যাকগ্রাউন্ডে চলে গেল, মানে ইউসিএস 2টা বা আইএসও কেন আইএসও পরিবর্তে কেন ইউনিকোডটা পপুলার হলো ওই বিষয়টাই আমি ব্যাখ্যা করতেছি। সোহেল তুমি স্যার বারবার ত্রিপুরাকে বের করে দেন স্যার। বুঝি নাই। স্যার ত্রিপুরাকে বের করে দেন স্যার। রাহা করলে গিয়ে ক্লাস করতেছে মনে হয়। এই সোহেল এটা কি আমি বুঝলাম না, তুমি বারবার আনমিউট করতেছো কেন? বের করে দেন স্যার। ঠিক আছে, দেখো তাহলে এখানে ইউসিএস 2টার লিমিটেশন হচ্ছে কি, এটা 16 বিটের একটা এনকোডিং স্ট্যান্ডার্ড, যেটা তোমার 16 বিট পর্যন্ত এনকোডিং করতে পারে। অর্থাৎ স্ট্রেট ফরওয়ার্ড যদি তারা মানে কোন একটা ক্যারেক্টারকে প্রকাশ করতে চায়, ধরো আমি ই কে প্রকাশ করব, ঠিক আছে, ধরো আমি ই কে প্রকাশ করব, এই যে এখানে আমি ই কে প্রকাশ করব, দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে ই কে প্রকাশ করব ধরো, তাহলে ই এর সমতুল্য সিরিয়াল কোড পয়েন্টের সিরিয়ালটা কত? 69। তাহলে 69 কে যদি আমরা স্ট্রেট ফরওয়ার্ড অর্থাৎ ডাইরেক্ট বাইনারিতে প্রকাশ করি সেটা কত হচ্ছে? 1000101। সামনে কিন্তু আমার আরো অনেকগুলো ঘর খালি আছে, তো এটা একটা উদাহরণ দিল। এরপরে ধরো তুমি এই যে একটা এক সিম্বল, এটা একটা ডিমের চিহ্ন, এটা একটা ডিমের চিহ্ন, এই ডিমের চিহ্নটার তোমার ডেসিমাল ভ্যালু হচ্ছে যে কত? এখানে ডিমের চিহ্ন ডেসিমাল ভ্যালু হচ্ছে 1,29,370, এটা একটা ডেসিমাল ভ্যালু। তো এই যে 1,29,370 এটাকে কিন্তু তুমি খুব সহজে বাইনারিতে যদি প্রকাশ করো, স্ট্রেট ফরওয়ার্ড ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করো, ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করো, এটা তো আমরা জানি। তাহলে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করলে এটা কখনোই 16 বিটের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বুঝতে পারছো? এটা কখনোই 16 বিটের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, যার কারণে সীমাবদ্ধ থাকতেছে না বিধায় আমরা 16 বিটের চেয়ে বেশি কোনো প্রতীককে প্রকাশ করতে পারতেছি না। এই জিনিসটাই বোঝানো হয়েছে মূলত। অর্থাৎ তোমার আইএসও স্ট্যান্ডার্ডের যে ইউসিএস 2 ভার্সনটা, ইউসিএস 2 এর মাধ্যমে 16 বিটের চেয়ে বেশি প্রকাশ করা যাচ্ছে না, এটাই হচ্ছে একটা লিমিটেশন। তো যার পরে মানে আমাদের টেকনোলজি তো আপডেট হচ্ছে ডে বাই ডে, টেকনোলজি আপডেট হওয়ার কারণে অনেকগুলো প্রতীক চিহ্ন আসতেছে, এখন বুড়ি বুড়ি ইমোজি চলে আসছে। তো ইমোজি গুলোকে প্রকাশ করতে হলে, ইমোজিগুলোকে যদি প্রকাশ করতে হয়, আমাদের তো এই 16 বিট এনাফ না, 16 বিটের পরে আরো অনেকগুলো বিট লাগবে। যার কারণে ইউসিএস 2 বা আইএসও তাদের ফার্দার কোনো ডেভেলপমেন্ট করে নাই, অর্থাৎ তাদের এনকোডিং স্ট্যান্ডার্ডে কোনো আপডেট করে নাই। পরবর্তীতে তারা দেখলো যে ইউনিকোড তাদের কাজটা আপডেট করে নিয়ে গেছে, অর্থাৎ ইউনিকোডও তাদের সাথে কাজ করতেছিল, অর্থাৎ একই সাথে দুইটা স্ট্যান্ডার্ড কাজ করতেছিল তখন। একটা হচ্ছে তোমার আইএসও, একটা প্রতিষ্ঠান, তারা কাজ করতেছিল এনকোডিং স্ট্যান্ডার্ড বানানোর জন্য, আর একটা কাজ করতেছিল ইউনিকোড কনসোর্টিয়াম। দুইটা প্রতিষ্ঠান একসাথে কাজ করতেছিল তখন, যখন এনকোডিং স্ট্যান্ডার্ড বানানো হচ্ছিল শুরুর দিকে। ইউনিকোড কনসোর্টিয়াম, আমি কনসোর্টিয়ামটা লিখতেছি না, ঠিক আছে? আচ্ছা লিখেই দিই কনসোর্টিয়াম, আমরা এখানে মাউসটাও লিখলাম কনসোর্টিয়াম, ইউনিকোড কনসোর্টিয়াম। তো দুইটা প্রতিষ্ঠান কাজ করতেছিল শুরুর দিকে, কিন্তু ইউনিকোডও কিন্তু 16 বিটের ছিল। তোমাদেরকে শুরুর দিকে আমি বলছিলাম ইউনিকোড কয় বিটের ছিল? 16 বিটের ছিল, ইউনিকোড 16 বিটের ছিল। তারপর তোমার আইএসওর ইউসিএস 2টাও 16 বিটের ছিল, ইউসিএস 2টাও কয় বিটের ছিল? 16 বিটের ছিল। তো দেখা যাচ্ছে যে ইউনিকোড কনসোর্টিয়াম যেটা তৈরি করছিল, ইউনিকোড কনসোর্টিয়াম 16 বিটের যে স্ট্যান্ডার্ডটা তৈরি করছিল শুরুর দিকে 1991 সালের দিকে, যেটা গত ক্লাসে বলছিলাম, ওটা পপুলার হয়ে গেছে। কিন্তু আইএসও তৈরি করা ইউসিএস 2টা পপুলার হয়নি, কারণ এটার মেকানিজমে কিছু ঝামেলা ছিল, মানে কমপ্লেক্সিটি ছিল কিছুটা, যার কারণে পৃথিবীতে যত সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান আছে যারা টেক্সট এনকোডিং নিয়ে কাজ করে বা টেক্সট স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করে, যেমন উইন্ডোজ আছে, তারপরে তোমার বিভিন্ন উইন্ডোজের বিভিন্ন প্রোগ্রাম আছে, যেমন উইন্ডোজের অফিস প্রোগ্রাম আছে বিভিন্ন ধরনের, এছাড়াও বিভিন্ন ধরনের টেক্সট প্রসেসিং নিয়ে যারা কাজ করে, যেমন অ্যাডোবি, ফটোশপ, বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রতিষ্ঠান আছে। তো সবাই একসাথে কি করছে? ইউসিএস কে বর্জন করছে, বলতেছে আমরা ইউসিএস ইউজ করব না। অর্থাৎ যতগুলো সফটওয়্যার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আছে
সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান আছে, তারা একসাথে সবাই ইউসিএস কে বয়কট করছে, ইউসিএস এর তোমার টেকনোলজিক্যাল সমস্যার কারণে, কমপ্লেক্সিটির কারণে। কিন্তু ওই সময় ইউনিকোড আস্তে আস্তে পপুলার হচ্ছে। ইউনিকোড করলো কি, 16 বিটের এনকোডিং স্ট্যান্ডার্ড তৈরি করছে, যেটা ইউসিএস এর মতন ছিল। ইউসিএস মূলত 16 বিটের ছিল। তো ইউসিএস এর মতন 16 বিটের যেটা ছিল, সেটার পরে তারা কি করছে, দেখতেছে যে টেকনোলজি ডে বাই ডে আপগ্রেড হচ্ছে, নতুন নতুন ইমোজি বা নতুন নতুন ক্যারেক্টার অ্যাড হচ্ছে, বা পৃথিবীর সব ভাষাকে তারা কম্পিউটারে প্রকাশ করার জন্য একটা চেষ্টা চালাচ্ছে। অর্থাৎ টেকনোলজি যখন আপডেট হচ্ছে, তখন সব দেশেই তো আস্তে আস্তে ডিভাইস গুলো পৌঁছাচ্ছে। তুমি যেমন তোমার দেশে বাংলা ভাষায় লিখতেছো, কম্পিউটারে টাইপ করতেছো, একটা চাইনা দেশের মানুষও তো তার ভাষায় লিখার একটা চাহিদা তার থাকতে পারে, তাই না? তো এছাড়া বিভিন্ন প্রাচীন ভাষা ছিল, যেমন হায়ারোগ্লিফিক্স, রোমান, মেয়ান, এগুলো তারা কম্পিউটারে রিসার্চের জন্য অ্যাড করা শুরু করছে। অর্থাৎ ডিমান্ড চলে আসছে। তো ডিমান্ডটা যখন চলে আসছে, তখন ইউনিকোড কি করলো, তাদেরকে আপডেট করা শুরু করলো। ইউনিকোড 16 বিট ছাড়িয়ে 32 বিট পর্যন্ত তারা আপগ্রেড করছে। এই কারণে ওই দিন বলছিলাম ইউনিকোড 8 বিটের হতে পারে, 16 বিটের হতে পারে, তারপরে 24 বিটের হতে পারে, তারপরে 32 বিটের হতে পারে। এটা চাহিদা অনুযায়ী। অর্থাৎ ইউনিকোডের বিভিন্ন ধরনের এনকোডিং স্কিম আছে, স্কিম গুলো অনুযায়ী। অর্থাৎ যখন আমার লাগতেছে না, ধরো আমার একটা ক্যারেক্টারকে প্রকাশ করার জন্য আমি আস্কিতে ইউজ করি কয় বিট, 8 বিট, তাহলে সেটার জন্য তো আমার 16 বিটের দরকার নাই, সেটার জন্য আমার 8 বিটে যথেষ্ট। তাহলে যে ক্যারেক্টারটা প্রকাশ করার জন্য আমি 8 বিট ইউজ করতে পারি, সেখানে আমি 16 বিট ইউজ করব কেন? সেই জন্যই মূলত এই ভেরিয়েশন গুলো আসছে, 8 বিট, 16 বিট, 24 বিট, 32 বিট। কথাটা বোঝা গেছে? একটু বুঝতে পারছো কিনা? একটু রেসপন্স করো সুমাইয়া। জি স্যার। বুঝতে পারছো কিনা একটু? আমার তো মনে হয় না সুমাইয়া ক্লাস জি করতেছে। স্যার। সুমাইয়া, হিমেল এরা ক্লাস করতেছে না। তোমরা একটু তোমাদের ক্যামেরাটা অন করো। সুমাইয়া, হিমেল এরা ক্যামেরাটা অন করো তো দেখি। তোমরা আসলে স্যার ক্যামেরা কেন অন তোমরা কি করতেছি করতেছো? স্যার? স্যার কিভাবে ক্যামেরা অন করব? কিভাবে ক্যামেরা অন করবা? এই যে তোমাদের এখানে একটা ভিডিও অপশন আছে, ওই ভিডিও অপশনটা দিলে অন হবে। স্যার সামনে মানে টেবিলের সামনে আছে, এটা দেখাইলে হবে? টেবিলের সামনে আসো, কি পড়তেছো কিনা আমি দেখতে হবে তো আমার। এই যে ইমেল চাকমা অন করছে, ইমেল চাকমারে দেখলাম। আসলে কি ক্লাস করতেছো না ঘুমাইতেছো আমি তো বুঝতেছি না। এই যে সুমাইয়া তো আমার ওয়াল দেখাইতেছে, ওর বাসা সিলিং দেখাইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সুমাইয়া ক্লাস করতেছে বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হিমেল কি করতেছে? হ্যাঁ, হিমেল কি ক্লাস করতেছে? হিমেল কি পড়ার টেবিলে আছে আসলে, নাকি কম্বল মুড়ি দিয়ে ঘুমাইতেছিস? আমি তো স্যার বুঝতেছি আছে না। তো স্যার, দেখতেছেন না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে এখন দেখো, এই যে এটার কারণে ইউনিকোড যখন আপডেট হচ্ছে, ইউনিকোড ডে বাই ডে রিকোয়ারমেন্ট অনুযায়ী যখন আপডেট করতেছে তার এনকোডিং স্ট্যান্ডার্ডটাকে, এই জন্যই ইউনিকোড আস্তে আস্তে পপুলার হয়ে গেল। অর্থাৎ যেখানে 8 বিট লাগবে সে 8 বিট ব্যবহার করার চান্স দিচ্ছে, 16 বিট যেখানে লাগবে সেখানে 16 বিট ব্যবহার করতে দিচ্ছে, তারপরে তোমার 24 বিট যেখানে লাগবে সেখানে 24 বিট ব্যবহার করার চান্স দিচ্ছে। অর্থাৎ নতুন 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 অনেকগুলো এনকোডিং স্কিম চালু করছে, অর্থাৎ অনেকগুলো ভাগ চালু করছে ইউনিকোড, যার কারণে ইউনিকোডটা পপুলার হয়ে গেছে। অর্থাৎ দেখো এখানে একটু লক্ষ্য করো, আমি বিষয়টা আরেকটু জুম করে দেখাই। এই যে দেখো, আমরা যে ডিমের সিম্বলটা ছিল, যেটা ইউসিএস 2 তে প্রকাশ করতে পারছিলাম না, অর্থাৎ 1,29,370, এটা কিন্তু এখানে 16 বিটে প্রকাশ করা যাচ্ছিল না, কিন্তু ইউটিএফ 16 এনকোডিং এ আমরা এটা প্রকাশ করতে পারছি। এখন তোমার প্রশ্ন আসতে পারে, স্যার ইউটিএফ 16 জিনিসটা কি? ইউটিএফ 16 মানে হচ্ছে এটা একটা এনকোডিং স্ট্যান্ডার্ড বা একটা এনকোডিং স্কিম। কার? ইউনিকোডের। ইউটিএফ মানে হচ্ছে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, ঠিক আছে? ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। তো আমাদের এতগুলো ডিটেইলস জানার দরকার নাই, আমাদের এতগুলো পরীক্ষা আসবেও না, আমি সেজন্য স্কিপ করে যাচ্ছি, জাস্ট কিছু কিছু বিষয় তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। আচ্ছা যাই হোক, এরপরে দেখো ইউনিকোডের ইতিহাস। ইতিহাসটা তোমাদেরকে পড়াইছিলাম না গত ক্লাসে? পড়াইছিলাম কি না? স্যার আরেকবার পড়ান। আচ্ছা একটু দেখো, আমি বেশিক্ষণ পড়াবো না, ছেড়ে দিব। 1987 সালে ইউনিকোডের প্রথম কাজ শুরু করছিল অ্যাপল আর জেরক্স কর্পোরেশন, ঠিক আছে? অ্যাপল আর জেরক্স কর্পোরেশনে কিছু কম্পিউটার ইঞ্জিনিয়ার মিলে একসাথে ইউনিকোড বানাবে বলে কাজ শুরু করছিল। তাদের মূল টার্গেট ছিল কি? তাদের মূল টার্গেট ছিল যে পৃথিবীর সব ভাষাকে একটা সার্বজনীন সংজ্ঞায়নের মানদণ্ডে নিয়ে আসা। অর্থাৎ তাদের টার্গেট ছিল যে
পুরো পৃথিবীতে যত ভাষা আছে সবগুলাকে তারা একটা স্ট্যান্ডার্ডে নিয়ে আসবে, অর্থাৎ একই ধরনের কোডিং স্ট্যান্ডার্ড দিয়ে সবাই যাতে ব্যবহার করতে পারে, ভ্যারাইটি যাতে না থাকে। কারণ ভ্যারাইটি থাকলে সমস্যা, ভ্যারাইটি থাকলে কি সমস্যা, ধরো তুমি তোমার ডিভাইসে ASCII ব্যবহার করতেছো, আরেকজনের ডিভাইসে EBCDIC ব্যবহার করতেছে, তাহলে একটা সমস্যা না। ASCIIর একটা সিরিয়াল দিয়ে তুমি যে ক্যারেক্টারকে প্রকাশ করলা, সেই সিরিয়ালের ক্যারেক্টারকে তুমি তোমার বন্ধুর ডিভাইসে পাঠাও, তোমার ডিভাইসে তো ASCII দিয়ে এনকোড করা ছিল, ওর ডিভাইসে তো EBCDIC ব্যবহার হচ্ছে, তাহলে একটা ক্রসিং হয়ে যাচ্ছে না, একটা মানে মানে মুখোমুখি একটা সাংঘর্ষিক বিষয় হয়ে যাচ্ছে না। কারণ ইউনিকোডের সরি ASCII-তে যে সিরিয়ালে কোডটা দেওয়া আছে, ASCII তো 8 বিটের, ইউনিকোডটা 16, EBCDIC কোডটা 8 বিটের ছিল, কিন্তু সবগুলো সিরিয়াল তো নাও মিলতে পারে। আমার কথাটা বোঝা গেছে? জি স্যার, বোঝা গেছে। হ্যাঁ, মিসম্যাচ হচ্ছে। মিসম্যাচ হলে তো দেখা যাচ্ছে যে ওখানে সিরিয়াল ছিল, সেখানে সিরিয়ালে তুমি লিখছিলা যে আই মিস ইউ, দেখা গেল যে এটা কোনো কারণে এনিহাউ চেঞ্জ হয়ে এটা আই কিল ইউ হয়ে গেল। এনিহাউ যে প্যারিটি বিটের ক্ষেত্রে যেটা বুঝেছিলাম, ওইরকম একটা ঘটনা হতে পারে যে অ্যালফাবেট গুলো চেঞ্জ হয়ে যেতে পারে, অথবা অ্যালফাবেট গুলোর সিকোয়েন্স নষ্ট হয়ে গেলে কোড পয়েন্টের সিরিয়ালটা যদি ঠিকঠাক না থাকে, কারণ দুইটার কোডিং স্ট্যান্ডার্ডে যদি সিনক্রোনাইজেশনের কোনো ব্যাপার না থাকে তাহলে কিন্তু সমস্যা। তো ইউনিকোডে সিনক্রোনাইজেশনেরও একটা ব্যবস্থা আছে, অর্থাৎ ইউনিকোড কিন্তু ASCIIর সাথে সিনক্রোনাইজড করা আছে, অর্থাৎ তুমি ASCII দিয়ে লিখলে সেটা ইউনিকোডে বোঝানো সম্ভব। এটা ইউনিকোডের একটা বিশেষ গুণ, ঠিক আছে? তো এই জন্যই মূলত তারা কাজ করতেছিল যে কি, পৃথিবীতে যত ধরনের ভাষা আছে সবগুলাকে একটা নির্দিষ্ট সংকেতায়নের মানদণ্ডে নিয়ে আসবে। সেজন্য তারা 1988 সালে আগস্ট মাসে 16 বিটের একটা বর্ণ সংকেতায়ন ব্যবস্থার খসড়া তৈরি করে, অর্থাৎ একটা রাফ তৈরি করে 1988 সালে। পরবর্তীতে সেই দলটাতে আরো বিভিন্ন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানের কম্পিউটার ইঞ্জিনিয়াররা যুক্ত হয়েছিল, যার ফলস্বরূপ 3 জানুয়ারি 1991 সালে ইউনিকোড কনসোর্টিয়াম নামে একটা সংস্থা তৈরি হয়। এই যে একটু আগে তোমাদেরকে লিখে দিলাম ইউনিকোড কনসোর্টিয়াম, এটা একটা সংস্থা, ঠিক আছে? এই সংস্থাটার কাজ কি, ইউনিকোডের ডেভেলপমেন্টের জন্য কাজ করা। তো এই কারণে 1991 সালের অক্টোবরে ইউনিকোডের ফার্স্ট ভার্সন রিলিজ হয়, অর্থাৎ ইউনিকোড যেটা 16 বিটের বললাম সেই 16 বিটটা ফার্স্ট রিলিজ হয়। এই জন্যই তোমাদের বইয়ে ইউনিকোডটা 16 বিটে দেওয়া আছে। আসলে কিন্তু ইউনিকোড 16 বিটের না, ইউনিকোডের অনেকগুলো ভেরিয়েশন আছে, 8 বিট হতে পারে, 16 বিট হতে পারে, 24 বিট হতে পারে, 32 বিট হতে পারে, ঠিক আছে? তো 1992 সালে এটা সেকেন্ড ভার্সন রিলিজ হয়, 1993 সালে এটার থার্ড ভার্সন রিলিজ হয়, এভাবে রিলিজ হতে থাকে, আপডেট হতে থাকে। এবং 1996 সালে স্যারোগেট ক্যারেক্টার মেকানিজম, এটা আমাদের দরকার নেই, এটা ডিটেইলসে পড়তে গেলে তোমাদের অনেক সময় নষ্ট হবে, বা এটা আমাদের দরকারও নেই। স্যারোগেট মেকানিজম জাস্ট একটু মাথায় রাখো যে স্যারোগেট ক্যারেক্টার মেকানিজম নামে একটা মেকানিজম আছে, যেটার মাধ্যমে ইউনিকোডের 2 ভার্সন যেটা ছিল সেটাতে ইউনিকোডের 2 ভার্সনে স্যারোগেট মেকানিজমটা অ্যাড হওয়ার কারণে কোড পয়েন্টের পরিমাণ বেড়ে গিয়ে 1 মিলিয়নের চেয়ে বেশি হয়। ওই যে এতগুলো কোড পয়েন্ট আমরা দেখলাম, এখানে যে একটা কোড পয়েন্টের পরিমাণ দেখলাম আমরা, এই যে এতগুলা 1 মিলিয়নের চেয়েও বেশি, এই যে বিশাল একটা অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা মূলত সম্ভব হয়েছে স্যারোগেট ক্যারেক্টার মেকানিজম, এই মেকানিজমটার কারণে, ঠিক আছে? স্যারোগেট ক্যারেক্টার মেকানিজমটা এটা একটা পদ্ধতি, অর্থাৎ কোড পয়েন্ট গুলোকে বাইনারিতে প্রকাশ করার একটা পদ্ধতি। এটা ডিটেইলস আমাদের আপাতত দরকার নেই, এগুলো আমাদের পরীক্ষা আসবেও না, আমাদের সিলেবাসের আউট অফ সিলেবাস আর কি। আমি তোমাদেরকে বলার খাতিরে বললাম। তো দেখো, তো পৃথিবীর প্রায় সবগুলো কম্পিউটার নির্মাতা, সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান, হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানই কিন্তু ইউনিকোডের অন্তর্ভুক্ত। যেমন তোমার অ্যাপল কম্পিউটার, মাইক্রোসফট, IBM, জেরক্স, HP, অ্যাডোবি সিস্টেম, এরকম আরো অনেক প্রতিষ্ঠান আছে, ঠিক আছে? যারা টেক্সট প্রসেসিং নিয়ে কাজ করে তারা সবাই ইউনিকোডের সাথে সংযুক্ত। আমার কথাটা বোঝা গেছে? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, তো ইউনিকোড এটা তো আমরা বুঝলাম। এবার ইউনিকোডের গঠনটা কিরকম? ইউনিকোডের গঠনে দেখো, ইউনিকোডটা সাধারণত তোমার ইউনিকোডটা তার কোড পয়েন্ট গুলোকে হেক্সাডেসিমালে প্রকাশ করে, এবং হেক্সাডেসিমালে প্রত্যেকটা কোড পয়েন্টকে 4টা করে ডিজিট দিয়ে প্রকাশ করে, 0 0 4 1, যেমন এখানে 4টা ডিজিট। 41 কিন্তু এমনিতে ASCII-তে কিন্তু 65, ASCII-তে এটা ডেসিমালে কত 65, কিন্তু এটা হেক্সাডেসিমালে কত হচ্ছে এখানে 41। এখানে প্রত্যেকটাকে 4 বিট করে চিন্তা করলে কয়টা হয়, 16 বিট কিন্তু হয়। কথাটা বোঝা গেছে? তো এগুলো আমাদের ডিটেইলস দরকার নাই, জাস্ট মাথায় রাখো ইউনিকোডটা সাধারণত হেক্সাডেসিমালে থাকে, হেক্সাডেসিমালে প্রত্যেকটা ডিজিটকে 4 বিট করলে 16টা বিট হবে আমাদের, ঠিক আছে? আর এখানে ইউ প্লাস কেন দেওয়া হয়েছে, এটা ইউনিকোড বোঝানোর জন্যই, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ইউনিকোডের কোড পয়েন্টের সাথে ইউ প্লাস থাকবে, কেমন? এটাই আমাদের বলা ছিল। তো এখন দেখো, ইউনিকোডটা মূলত এতটা কোড পয়েন্ট নিয়ে তৈরি, এটা সার্কিট মেকানিজমের কারণে হয়েছে, এবং এটা রেঞ্জটা তো তোমাদেরকে একটু আগে বললাম। তো এই যে কোড পয়েন্ট গুলা, এই সবগুলো কোড পয়েন্টকে 17টা প্ল্যানে বিভক্ত করা আছে, অর্থাৎ 17টা ভাগ আছে, প্রত্যেকটা ভাগে 65,536টা করে কোড পয়েন্ট আছে।
ঠিক আছে, 65,536টা কোড পয়েন্ট। একটা বিষয় খেয়াল করো, এই যে টোটাল অ্যামাউন্টটা, এই টোটাল অ্যামাউন্টটাকে 17টা ভাগে ভাগ করছে কেন? 17টা ভাগে ভাগ করার কারণটা হচ্ছে প্রত্যেকটা ভাগে 65,536টা করে কোড পয়েন্ট কিন্তু রাখা আছে, এবং 65,536টা কোড পয়েন্টের সাথে কিন্তু একটা রিলেশন আমাদের আছে। ওই যে 16 বিট বলছিলাম, মনে আছে কিনা? 2 টু দি পাওয়ার 16, তাহলে 2 টু দি পাওয়ার 16 হলে কত হয়? 65,536 হয় না? বুঝা গেছে আমার কথাটা? স্যার। বোঝা গেছে কিনা? হ্যাঁ, এই সিনক্রোনাইজেশনের কারণে কিন্তু 17টা প্ল্যানের কথা বলা হয়েছে এখানে। তো আমাদের এগুলো লাগবে না, তারপর আমি একটু জাস্ট টাচ দিয়ে গেলাম। তো এইগুলো কোড পয়েন্ট গুলো আমাদের লাগবে না, আমি এই ডিটেলস গুলো করাচ্ছি না। 10 মিনিটের মধ্যে আমাদের এই ক্লাসটা হয়তো শেষ হয়ে যাবে, ঠিক আছে? আমাকে আবার টাইমিং দিচ্ছে। তো তোমাদেরকে মূলত যেগুলো পড়তে হবে আমি এগুলো পড়াচ্ছি না। এই যে আমরা আমরা যে ভাষাটা ব্যবহার করি, আমাদের বাংলা ভাষা, এটা কিন্তু প্রথম প্ল্যানের অন্তর্ভুক্ত। অর্থাৎ 17টা প্ল্যান আছে বলছিলাম না ইউনিকোডের? 17টা প্ল্যানের সর্বপ্রথম প্ল্যান হচ্ছে প্ল্যান 0, অর্থাৎ প্ল্যান 0, এবং সর্বশেষ প্ল্যান হচ্ছে প্ল্যান 16। টোটাল প্ল্যান হচ্ছে কয়টা? 17টা। 17টার মধ্যে প্ল্যান 0 প্রথম প্ল্যান যেটা, ওটার মধ্যেই কিন্তু আমাদের বাংলা ভাষা আছে। বাংলা না, পৃথিবীর প্রায় সব আধুনিক ভাষাই প্রথম প্ল্যানের অন্তর্ভুক্ত, এবং এই প্ল্যানটাকে বলা হয় বেসিক মাল্টিলিঙ্গুয়াল প্ল্যান, অর্থাৎ বিএমপি সংক্ষেপে যেটা বলে। অর্থাৎ পৃথিবীর সব ধরনের আধুনিক ভাষাগুলো বেসিক মাল্টিলিঙ্গুয়াল প্ল্যানের আন্ডারে আছে, অর্থাৎ প্রথম প্ল্যানটার আন্ডারে আছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে বিষয় তোমাদের বলা ছিল। যেমন এই যে দেখো আরবি ভাষাও কিন্তু তোমার বেসিক মাল্টিলিঙ্গুয়াল প্ল্যানের আন্ডারে আছে। তারপর তোমার মায়ানমারের ভাষা, এই যে বার্মিজ ভাষা, এটা তো তোমরা চিনো, বার্মিজ ভাষাটাও কিন্তু জি তোমার স্যার। হ্যাঁ জি। মাল্টিলিঙ্গুয়াল বেসিক মাল্টিলিঙ্গুয়াল প্ল্যান বা প্ল্যান 0-র আন্ডারে আছে, ঠিক আছে? পৃথিবীর প্রায় সব ভাষাই, মানে আধুনিক ভাষাগুলো সবগুলাই বেসিক মাল্টিলিঙ্গুয়াল প্ল্যানের আন্ডারে আছে। এছাড়া আছে কারেন্সি সিম্বল, অর্থাৎ টাকার চিহ্ন, বিভিন্ন দেশের টাকার চিহ্নগুলো কিন্তু তোমার প্রথম প্ল্যানের আন্ডারে আছে, মাল্টিলিঙ্গুয়াল প্ল্যানের আন্ডারে, ঠিক আছে? তো এগুলো আমাদের দরকার নাই, এগুলো আমাদের প্রয়োজন নেই। আমাদের এই যে ইমোজি কিন্তু আবার প্ল্যান 1 এর আন্ডারে, অর্থাৎ প্ল্যান 1 কোনটা? প্ল্যান 0-র পরেরটা, অর্থাৎ পরের প্ল্যানটা। আমরা যে ফেসবুকে ইমোজিগুলো ব্যবহার করি, এই ইমোজিগুলো সবগুলো কোথায়? প্ল্যান 1 এ আছে। 17টা প্ল্যানের মধ্যে ইউনিকোডের দ্বিতীয় প্ল্যানটাতে আছে। বুঝতে পারছো? অর্থাৎ তুমি যে ইউনিকোডগুলো ব্যবহার করো, এই ইউনিকোডগুলো সরি ইমোজিগুলো যে ব্যবহার করো, এই ইমোজিগুলো কিন্তু সবগুলা ইউনিকোডের অন্তর্ভুক্ত। দেখো এগুলোর প্রত্যেকটা কিন্তু এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এই যে সিরিয়াল নাম্বার আইডি গুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে এদের কোড পয়েন্ট। অর্থাৎ এই কোড পয়েন্টটা লিখলেই এই সিম্বলটা আসবে, অর্থাৎ এই কোড পয়েন্টটা লিখলেই এই সিম্বলটা আসবে, ঠিক আছে? বোঝা গেছে? এরপরে ইউনিকোড থেকে কি কি প্রশ্ন আসতে পারে একটু দেখাই তোমাদেরকে। এই যে তোমাদেরকে ওই যে প্ল্যানের কথা বলছিলাম, সরি এনকোডিং স্ট্যান্ডার্ডের কথা বলছিলাম, এই যে তিনটা স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে UTF-8, আর এটা হচ্ছে UTF-16, আর এটা হচ্ছে UTF-32। UTF-8টাই সবচেয়ে বেশি ব্যবহার হয়। তোমরা এটার পূর্ণ রূপটা একটু লিখে রাখতে পারো, ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, UTF, ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, এটা একটু লিখে রাখতে পারো। আচ্ছা, এরপরে একটু দেখো, আমাদের এগুলো দরকার নেই, আমরা এরপরে চলে যাই। এই মেকানিজম গুলো আমাদের শেখার দরকার নেই। হ্যাঁ, ইউনিকোডের ব্যবহার বা প্রয়োগ ক্ষেত্রটা একটু দেখো, এটা তোমাদের পরীক্ষা আসতে পারে, ব্যবহার বা প্রয়োগ ক্ষেত্রটা, ঠিক আছে? ইউনিকোড কোথায় কোথায় ব্যবহার হয়? ইউনিকোড সব ধরনের আধুনিক অপারেটিং সিস্টেমে ব্যবহার হয়। সব ধরনের আধুনিক অপারেটিং সিস্টেমের উদাহরণ দাও তো হিমেল। স্যার অপারেটিং সিস্টেমের উদাহরণ দাও, অপারেটিং সিস্টেম বোঝো? অপারেটিং সিস্টেম জিনিসটা বোঝো? না স্যার, পারবো না। পারবে না? সুমাইয়া বলো, অপারেটিং সিস্টেমের উদাহরণ দাও, কয়েকটা অপারেটিং সিস্টেমের উদাহরণ দাও। স্যার পারবো না। কি পারো? একটাও কি কম্পিউটার কোর্স করো নাই? অপারেটিং সিস্টেম মানে কি? অপারেটিং সিস্টেম মানে হচ্ছে একটা সিস্টেম বা প্রোগ্রাম বলা যায়, যেটা হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারের সিনক্রোনাইজেশনের মাধ্যমে কোনো একটা ডিভাইসকে চালায়। যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম, আমাদের মোবাইলে আছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, জাভা অপারেটিং সিস্টেম। আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছি না? অ্যান্ড্রয়েডটা হচ্ছে কি একটা অপারেটিং সিস্টেম। বোঝা গেছে? জি জি স্যার। স্যার। সব ধরনের অপারেটিং সিস্টেমে বাংলা ভাষা, ইংরেজি ভাষা, বিভিন্ন ভাষা নিয়ে কাজ করার জন্য কিন্তু ইউনিকোডটাই ব্যবহার হয়, অর্থাৎ ইউনিকোডটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়। তারপর জাভা স্ক্রিপ্ট সহ বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষায়
আমরা যে প্রোগ্রামিং ভাষা শিখবো আমাদের এই কোর্সে, সি প্রোগ্রামিং ভাষার মতন আরো অনেকগুলো প্রোগ্রামিং ভাষা আছে, জাভা, ঠিক আছে, জাভা আছে, তারপরে তোমার পিএইচপি আছে, বিভিন্ন ধরনের ভাষা আছে। এই ভাষাগুলো সাধারণত ইউনিকোড ব্যবহার করে, ঠিক আছে। তারপর সব ধরনের ইন্টারনেট ব্রাউজার, আমরা যে ইন্টারনেট ব্রাউজার গুলো ব্যবহার করি সবগুলো ইন্টারনেট ব্রাউজারেই কিন্তু তোমার ইউনিকোড ব্যবহার হয়, ঠিক আছে। দেখি কয়েকটা ইন্টারনেট ব্রাউজার উদাহরণ দাও তো সুমাইয়া, দেখি পারো কিনা, দেখি তোমার মাথায় আছে কিনা। স্যার টুইটার। টুইটার ইন্টারনেট ব্রাউজার কে বললো? ইন্টারনেট ব্রাউজার টুইটার আমি কেমন জানি হয়? না স্যার। ইমেল বলো, ইন্টারনেট ব্রাউজার কি জিনিস, ব্রাউজার উদাহরণ দাও। স্যার ফেসবুক। ফেসবুক কেন ব্রাউজার হবে? গুগল ক্রোম, গুগল ক্রোম একটা ব্রাউজার, গুগল ক্রোম। তারপর আর কি আছে? অপেরা মিনি, চিনো না? জি স্যার, একটু একটু Yes, sir. বুঝি। আর একটু বুঝি। তারপরে কি? মজিলা ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স। তারপর কি আছে? আর কি আছে? ইউসি ব্রাউজার আছে না? হ্যাঁ, ইউসি ব্রাউজার আছে না? আছে কি না ইউসি ব্রাউজার? এগুলো সবগুলো স্যার হচ্ছে ওটা কি জিনিস ইউসি বুঝি না ব্রাউজার। স্যার। হ্যাঁ, ইউসি ব্রাউজার, গুগল ক্রোম, অপেরা মিনি, মজিলা ফায়ারফক্স, এগুলো হচ্ছে কি সবগুলো ইন্টারনেট ব্রাউজার। এই ইন্টারনেট ব্রাউজার দিয়ে তোমরা ফ্রি ফেসবুক চালাও না অনেক সময়? free.facebook.com লিখো না? তো যে সফটওয়্যারটা খুলে লিখো ওইটাই তো একটা ইন্টারনেট ব্রাউজার। এই ইন্টারনেট ব্রাউজার গুলো কি ইউজ করে? ইন্টারনেট ব্রাউজার গুলো তোমার ইউনিকোড ব্যবহার করে, আপনারা বুঝা গেছে? তারপর 100% ওয়েবসাইট, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইউনিকোড ব্যবহার হয়। আমরা বর্তমানে যতগুলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করি, সরি অ্যাপ্লিকেশন ব্যবহার করি, অ্যান্ড্রয়েড অ্যাপস, যেমন দারাজের অ্যান্ড্রয়েড অ্যাপস আছে না? আমরা দারাজ ব্যবহার করি না? তারপর ফেসবুকের অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহার করি না? ফেসবুকের দারাজের অ্যান্ড্রয়েড অ্যাপস গুলা, এগুলো সবগুলোতে দেখবা বাংলা লেখার একটা সুযোগ আছে। তাহলে বাংলা কেন লিখতে পারতেছি? বাংলা লিখতে পারতেছি যাতে এগুলোতে ইউনিকোড আছে, বিধায় মূলত বাংলা লিখতে পারতেছি। তারপরে ধরো বিভিন্ন ধরনের ওয়েবসাইট, যেমন ফেসবুক ওয়েবসাইটের কথা চিন্তা করো, ফেসবুক ওয়েবসাইটে বাংলা লেখা আছে না? তাহলে বাংলা কেমনে লিখতেছো? ওখানে ইউনিকোড সাপোর্ট আছে, ইউনিকোড সাপোর্ট আছে বিধায় ওখানে বাংলা লেখা যায়। তাহলে আমরা এখান থেকে কি কি প্রশ্ন দেখলাম? ইউনিকোড কি, ইউনিকোডের ব্যবহার বা প্রয়োগ ক্ষেত্র, এই দুটো জিনিস তোমাদের আজকে পড়ালাম, ঠিক আছে। ইউনিকোডের বৈশিষ্ট্য বা সুবিধা অসুবিধা এটা একটু পড়বা, ঠিক আছে। ইউনিকোডের বৈশিষ্ট্য বা সুবিধা এটা তোমাদের বইয়ে আছে, বই থেকে পড়ে নিবা, বই থেকে আমি হুবহু তুলছি, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? নাই স্যার। কারো কোনো প্রশ্ন আছে? নাই স্যার। আচ্ছা, দেখো আমি একটু আরেকটু রিভিউ দিচ্ছি। দেখো ইউনিকোডটা মূলত 2 বাইট বা 16 বিটের কোড, এটা তো আমরা বলছি শুরুর দিকে ছিল বিদায় এটা মূলত 2 বাইট বা 16 বিটের কোড তোমাদের বইয়ে লেখা হয়েছে, কথাটা বোঝা গেছে। এই কোডের সাথে বিশেষ ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা সম্ভব, অর্থাৎ আমরা ইউনিকোডের মাধ্যমে পৃথিবীর সব ভাষাকে কম্পিউটারে ব্যবহার করতে পারবো, মোটামুটি এটা বলা যায়। তারপর ইউনিকোড আস্কি কোডের সাথে কম্পিটিবল। কেন কম্পিটিবল বলছে? কারণ আস্কি কোডে তুমি যে 128টা বা 256টা বিষয় ইউজ করছিলা, তার মধ্যে 128টা প্রতীক হুবহু ইউনিকোডের সাথে মিল আছে, অর্থাৎ এই 128টা কোড পয়েন্টের সাথে ইউনিকোডের 128টা কোড পয়েন্ট মিল আছে, কথাটা বোঝা গেছে? অর্থাৎ তুমি যে এখানে এ লিখতেছো বা ছোট হাতের এ লিখতেছো বা বি লিখতেছো, এই যে অ্যালফাবেট গুলো লিখতেছো এগুলো আস্কিতে যেভাবে লিখতেছো আস্কির কোড পয়েন্টের সাথে কিন্তু ইউনিকোডের কোড পয়েন্টের মিল আছে, অর্থাৎ তুমি আস্কিতে লিখলেও সেটা ইউনিকোড বুঝতে পারবে। এই কারণেই বলা হচ্ছে ইউনিকোড আস্কি কোডের সাথে কম্প্যাটিবল, ঠিক আছে। এরপর হচ্ছে কি ইউনিকোড পৃথিবীর সব ভাষার প্রতিটি অক্ষরের জন্য একটা একক সংখ্যা বরাদ্দ করছে, যেটা অন্য স্ট্যান্ডার্ডের সাথে পরিবর্তনযোগ্য, যে কোনো প্ল্যাটফর্মে ডাটা বিকৃতি হওয়ার সম্ভাবনা থাকে না। অর্থাৎ ইউনিকোড সবগুলো ভাষার জন্য, পৃথিবীর সব ভাষার জন্য একটা ইউনিক নাম্বার বরাদ্দ করে। ফলে যে কোনো প্ল্যাটফর্মে, যে কোনো প্ল্যাটফর্ম বলতে সেটা ল্যাপটপ, ডেস্কটপ, যে কোনো ধরনের প্ল্যাটফর্ম, সেটা মোবাইল ফোন হতে পারে, সেটা তোমার ডেস্কটপের কম্পিউটার, যে কোনো অপারেটিং সিস্টেম হতে পারে, সব ধরনের অপারেটিং সিস্টেমে ইউনিকোড অ্যালাউড। অর্থাৎ তুমি ল্যাপটপ বা ডেস্কটপে অর্থাৎ কম্পিউটারে ইউজ করলে ইউনিকোড ইউজ করতে পারবে, সেটাও সেখানে সাপোর্ট করে। আবার সেটা অ্যান্ড্রয়েড ফোনও সাপোর্ট করে, আবার সেটা তোমার ট্যাবলেট যেটা আছে, তুমি অ্যান্ড্রয়েড ট্যাবলেট ইউজ করতেছো ওটাতেও সাপোর্ট করে, ঠিক আছে। ইউনিকোড ব্যবহার করে এমন ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন গুলো কোনো বাড়তি প্রকৌশল ছাড়াই বিভিন্ন প্ল্যাটফর্ম ও ভাষায় ব্যবহারযোগ্যতা পায়। যে সমস্ত ওয়েবসাইট গুলা বা যে সমস্ত অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন গুলা বা আইওএস অ্যাপ্লিকেশন গুলা, আইওএস অ্যাপ্লিকেশন বলতে অ্যাপলের অ্যাপ্লিকেশন গুলা, যারা এই ইউনিকোড গুলো ব্যবহার করে, এগুলোতে এক্সট্রা কোনো টেকনোলজি দিতে হয় না অন্য কোনো ডিভাইসে সাপোর্ট করানোর ক্ষেত্রে। এই কারণেই বলছে যে কোনো প্ল্যাটফর্মে এটা সহজে ব্যবহার করা যায়, অর্থাৎ নতুন কোনো টেকনোলজি অ্যাপ্লাই করতে হয় না। যেমন ধরো আমি একটা ওয়েবসাইট বানালাম,
ধরো একটা ফেসবুকের অ্যাপস বানালাম, ওই অ্যাপসটাতে আমি ইউনিকোড ব্যবহার করছি অ্যাপস এর ডাটাগুলো দেখানোর জন্য, তাহলে ওই অ্যাপস এর ডাটাগুলো কোনো ধরনের বাড়তি কোনো টেকনোলজি ছাড়াই আমি ল্যাপটপেও দেখতে পারবো, মোবাইলেও দেখতে পারবো, ট্যাবলেটেও দেখতে পারবো, টিভিতে ওয়াল টিভিতেও দেখতে পারবো, সব জায়গায় দেখতে পারবো। কথাটা বোঝা গেছে? বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, ক্লাসটা এতটুকুতে শেষ করতেছি আমি। আজকে যেটা যেটা বললাম, ইউনিকোড কাকে বলে, ইউনিকোডের বৈশিষ্ট্য, ইউনিকোডের ব্যবহার বা সুবিধা অসুবিধা, এই তিনটা বিষয় তোমরা পড়ে ফেলবা, কেমন? আর স্যার কলেজ কখন খুলবে স্যার? কলেজ খোলার ব্যাপারে এখনো আমি বলতে পারতেছি না, এটা নোটিশ দিবে তোমাদেরকে, একটু পরে মিটিংটা হয়তো ক্লোজ হয়ে যাবে, তোমরা তাইলে